মহেশগঞ্জের দেশলাই ফ্যাক্টরির সবাই বাড়ির দিকে রওনা হলেও রতন যেন বাড়ির দিকে এগোতেই পারছে না। কিরে রতন, এমনিতেই আজকে রাত হয়ে গেছে, সবার বাড়িতে যাওয়ার তারা, সাথেই আবার বৃষ্টি শুরু হয়েছে, আর তুই এখানে দাঁড়িয়ে কি সব ভাবছিস বলতো? বাড়িতে যাবি না নাকি? বৌদির সাথে ঝগড়া হয়েছে নাকি? না রে, অন্যদিন তো সন্ধ্যে 6টার মধ্যেই বাড়িতে চলে যায়। 2 দিন ধরে ওভারটাইমের জন্য দেরি হচ্ছে, কোনো অসুবিধা ছিল না, কিন্তু কি হলো? আজকে অমাবস্যার রাত, আবার তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমাকে ওই শ্মশানের পাশের ডোবার রাস্তা ধরে যেতে হবে। ও, এই ব্যাপার? এখন কিছুই হবে না, আমি তো ওই দিকেই যাচ্ছি। মাঝপথ অব্দি তো আমি তোর সাথেই যাবো নাকি, বাকিটা পর তুই ঠিক চলে যেতে পারবি। আরে তাড়াতাড়ি চল, না হলে আরো জোরে বৃষ্টি শুরু হবে। রতন ভয়ে ভয়ে এরপর গোপালের সাথে চলতে শুরু করে। আকাশে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি আর ঝিঝির ডাক ছাড়া চারিদিকে কোনো জনপ্রাণী নেই। ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে রতন আর গোপাল। গোপালই নীরবতা ভেঙে রতনকে জিজ্ঞাসা করে, তোর সাথে এতদিন ধরে যোগাযোগ আছে, আমি দেখেছি অমাবস্যার রাত থাকলেই তুই কেমন ওই ভয় পেয়ে থাকিস। বাড়িতে যাওয়ার সময় তোর এই ভয়ের কারণটা কি বলতো? শ্মশানের পাশে ওই ডোবাটাতেই একটা প্রেত থাকে। অমাবস্যার রাতেই সেই ওই জল থেকে বেরোয়, আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে ওর শক্তি আরো বেড়ে যায়। কিন্তু এই প্রেতটা কে, আর অমাবস্যার রাতেই বা বেরোয় কেন? এর পিছনে একটা ঘটনা আছে, শোন তবে। আজ থেকে বহু বছর আগে মহেশগঞ্জের রেশমা নামে একটা মেয়ে থাকত। সে গ্রামেরই এক হিন্দু ছেলে মিলনকে ভালোবেসেছিল, কিন্তু তারা জানতো না যে তাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করে আছে। আমরা দুজন আলাদা ধর্মের, সবাই আমাদের এই ভালোবাসা কি মেনে নেবে? কেন মেনে নেবে না? আমরা তো কোনো অন্যায় করিনি, ভালোবাসা কোনো অন্যায় হতে পারে না। আমার তো এই পৃথিবীতে কেউই নেই, অনাথ আশ্রমেই বড় হয়েছি, আর তোমার বাবাও তো আমাকে মেনেই নিয়েছেন। তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? কিন্তু গ্রামের অন্যান্যরা আর প্রধান বলেছে আমরা যদি বিয়ে করি তা সমাজের পক্ষে ক্ষতিকর। এই সব কিছু মানুষের জন্যই ধর্ম নিয়ে ভেদাভেদ হয়। ঈশ্বর আর আল্লাহ যখন আমাদের রক্তের রঙে কোনো ভেদাভেদ করেনি, তো মানুষ আলাদা করার কে হয়? আমি কালকেই তোমাকে বিয়ে করব। মিলন পরের দিনই রেশমাকে বিয়ে করে। মিলনের বাবা রেশমাকে সাদরে বরণ করে নিলেও গ্রামের অনেকেই তা মেনে নিতে পারেনি। বিয়ের 7 দিন পর যখন মিলন শহরে কাজের জন্য যায়, সুযোগ বুঝে গ্রামের প্রধানের মদতে কিছু মানুষ রাতে মিলনের বাড়িতে চড়াও হয়। গ্রামের প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে মিলনের বাবার হাত পা মুখ বেঁধে দেয়। মুসলিম হয়ে হিন্দুর সাথে বিয়ে করার খুব শখ, তাই না? আজকেই দেখাচ্ছি মজা। কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ করিসনি তাই নাকি? দেখাচ্ছি তোদের মজা। এরপর বেশ কয়েকজন মিলে রেশমাকে ওই শ্মশানের ওখানে নিয়ে যায়। মেরে শরীরে 2 টুকরো করে দেয়। অর্ধেক টুকরো পুঁতে দেয় শ্মশানে, আর অর্ধেক ওই ডোবাতে ফেলে দেয়। সেই দিনটা ছিল অমাবস্যার বৃষ্টির রাত। তবে থেকেই রেশমা অতৃপ্ত আত্মা ওখানে আটকে আছে। শোনা যায় যারা রেশমাকে মেরেছিল তারা এবং তাদের বংশের কেউই বেঁচে নেই। এই বলে রতন ওর ঘটনা বলা শেষ করে। বাপরে, এ তো অনেক ঘটনা। তা ওকে যারা মেরেছিল সবাই যখন মরেই গেছে, তো রেশমা ওখানে আর কি করছে? যত সব গাঁজা করি গল্প। এই রতন, আমার বাড়ির রাস্তা তো এবার অন্যদিকে, আমি তাহলে চলি রে। গোপাল এই বলে বাঁদিকের পথ ধরে চলে যায়। রতন এগিয়ে চলে শ্মশানের দিকে। রতন যতই শ্মশানের দিকে এগোতে থাকে, ওর ভয়ের পারদও বেড়ে যেতে থাকে। ঈশ্বরের নাম করতে করতে এগিয়ে চলেও। রতন যখন সেই ডোবার শ্মশানের পাশে উপস্থিত হয়, ও খেয়াল করে ডোবার জলের নিচ থেকে কেমন যেন ঢেউ উঠছে। কেউ যেন একটা জলের নিচ থেকে ওপরে আসছে। রতন জায়গা ছেড়ে দৌড়তে চায়, কিন্তু সে পারে না।
কোনো অদৃশ্য শক্তি ওকে আটকে রেখেছে। ও চাইলে ওর দুটি পাকে সামনের দিকে এগোতে পারছে না। রাম 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 রাম। এ এ আমার সাথে কি হচ্ছে? রতন পরিষ্কার অনুভব করে কোনো কালো ছায়া জল থেকে উঠে রতনের পিছনে এসে দাঁড়িয়েছে। রতন ভয়ে ভয়ে পিছনে চাইতেই শিউরে ওঠে। একটা অর্ধেক কাটা শরীর ভাসছে, তার নিচের অংশটি নেই। কালো রক্ত টুপটুপ করে পড়ছে। রতনের বুঝতে আর বাকি থাকে না, এটাই হলো শ্মশানের সেই প্রেত। আ আ আ আ আ আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। তবে যা বলছি তাই করতে হবে, নইলে তুমি তুমি বলো না আমাকে কি করতে হবে, আমি আমি সব করব, শুধু আমাকে মেরো না। প্রেতটা এগিয়ে যায় রতনের দিকে। ওর কানে কানে কিছু যেন একটা বলে দেয়। প্রেতের কথা শুনতেই রতন ছুটে চলে শ্মশানের বাইরে। মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়েও বুঝতে পারছে অদৃশ্য দুটি ভয়ঙ্কর চোখ ওর কাজের উপরে নজর রাখছে। কিছুটা সময় পর রতন উপস্থিত হলো গোপালের বাড়িতে। এ কি রতন, তুই এখন এখানে? তুই বাড়ির দিকে না গিয়ে আবার এদিকে এলি কেন? হাঁপাতে হাঁপাতেই রতন বলে, বাড়ির দিকেই তো যাচ্ছিলাম, যাওয়ার পথে সেই প্রেত পথ আটকে দাঁড়ায়। আরে আরে কি বলছিস বলছিস কি? আচ্ছা, তারপর? প্রেতটা বলে ওর বিয়ের গয়নাগুলিও ওকে মারার পর শ্মশানেই পুঁতে দিয়েছিল। ওই গয়নাগুলি কাউকে না দিয়ে গেলে ওর মুক্তি হচ্ছে না। তখনই ভাবলুম তুই আমার সব থেকে কাছের বন্ধু, তোকে ছাড়া কি করে নেব। তাই তো তোকে ডাকতে এলাম, যদি তুই কিছু গয়না নিতে চাস। অনেক গয়না আছে নাকি রে? তাও নেহাত কম নয়। ঠিক আছে, আমি রাজি আছি রতন, চল এখনই এগোই। গোপাল মনে মনে ভাবলো জুয়াতে হেরে ওর অনেক টাকার দেনা হয়ে রয়েছে। এর মধ্যেই যদি গয়না পাওয়া যায় সেগুলো বিক্রি করে অনেকটাই লাভ হবে, আর এই রতনটাকে যদি ঠকানো যায় তাহলে তো আরো লাভ। গোপাল আর রতন তাড়াতাড়ি এগিয়ে চলে শ্মশানের পথে। গোপালের তখন সব বুদ্ধি লোপ পেয়ে গেছে। ওর সামনে এখন কেবল লোভ আর লোভ। কিছু সময় হাঁটার পর ওরা দুজন উপস্থিত হলো শ্মশানে। কিরে রতন, সোনার জিনিসগুলি কোথায়? কোন দিকে? ওই তো ওই ডোবাটার কাছে। ডোবাটার কাছে কোথাও কিছু দেখছি না তো। গোপাল যেই না ডোবার কাছে যায় অমনি একটা হাত ডোবার জলের নিচ থেকে উঠে এসে ওকে জলে ফেলে দেয়। হঠাৎ কেউ এমন ভাবে টান দেওয়ার জন্য গোপাল শুরুতে থতমত খেয়ে যায়। জলে পড়ে সাঁতার দিতে চাইলেও যেন কেউ জলের নিচ থেকে ওর পা দুটি ধরে রেখেছে। রতন, রতন আমাকে বাঁচা! রতন বাঁচা আমাকে, তোল আমাকে! রতন যেন এগোতে পারছে না, অসম্ভব ভয় ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ঠিক এমন সময় সেই প্রেত জলের নিচ থেকে উঠে গোপালের সামনাসামনি এলো। রে, সোনার গয়না নিবি না? আমাকে কেন আটকে রেখেছো? আমি গয়না চাই না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি 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 তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? তোর দাদু গ্রাম প্রধান আমার জীবন নষ্ট করে দিয়েছিল, আমাকে খুন করেছিল। আল্লাহ যেখানে আমার সাথে মিলনের দেখা করিয়ে দিল, শুধু তোর দাদুর মদতে কজন মিলে আমাদের সংসার করতে দিল না। কাউকে ছাড়িনি। যারা যারা আমাকে মেরেছিল তাদের বংশের আর কেউ বেঁচে নেই। শুধুমাত্র তোর বংশের তুই বেঁচে আছিস। আজ তোকেও মেরে আমি মুক্তি পাবো। এই বলেই প্রেত্রী গোপালের শরীরটাকে দুই টুকরো করে দেয়।
ডোবার জলে ভাসতে থাকে গোপালের ছিন্ন ভিন্ন দেহ। ডোবার জলের রং লাল হওয়ার বদলে হয়ে যায় কালো। এতদিন পর রেশমার প্রেত মুক্তি পায়। সাদা একটা ছায়া বাতাসে মিলিয়ে যায়। ওই যে কথায় আছে, বংশের পাপ তার পরবর্তী বংশধরেদেরও ভোগ করতে হয়। এরপর থেকে অবশ্য অমাবস্যার রাতে আর কোনো প্রেতকে শ্মশানের আশেপাশে আর কোনো দিন দেখা যায়নি।